কথা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব রফিক বেনারসি, উর্দুভাষী জনাব রফিক বেনারসি। উনি আমাদের সামনে কিছু কথা বলবেন। नमदहू नसल करीम अम्माबाद पैन पैसिक इस्लामिक मूवमेंट बांग्लादेश नेतृत्वबृंद के জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বাইরে থেকে আসছি, একটু দম ফুলতে আছে তো একটু না 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 কথা বলবো না, আমি বলতে আছি। সর্বপ্রথম সর্বপ্রথম আমরা ইসলামিক জগতে যোগ দিয়েছি, এটাই সব থেকে খুশির ব্যাপার। কিন্তু গতকাল যেটা জুলাইয়ের শপথ নেওয়া হয়েছে, শপথ নেয় নাই, জুলাই সনদে শপথ নেয় না, এটা খুব দুঃখের বিষয়। আমরা পাকিস্তানকে খুব ভালোবাসি, পাকিস্তানও আমাদেরকে ভাই বলে। ইসলামিক কে আছে, অ্যাটম বোমা রাখার একটা ইসলামিক দেশ, কিন্তু এইখানে আপনাদের সহযোগিতায় আমরা ন্যাশনালিটি পেয়েছি। 30 লক্ষ বাঙালি ওইখানে না খেয়ে থাকতেছে, ন্যাশনালিটি নাই তাগো, তারা বাই হতে পারে না। এই প্রতিবাদ আপনাদের থেকে জানাতে চাই পাকিস্তানকে, এবং তাদের ন্যাশনালিটি কার্ড দেওয়া হোক। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে আইডি কার্ড দিয়েছেন, যেহেতু আমরা বাইরে যেতে পারতেছি, বিয়ে সাথে সব কিছু করতে পারতেছি। কিন্তু 30 লক্ষ বাঙালি ওইখানে 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 ঢুকে ঢুকে মরতে আছে। ওদের অবস্থা কি আছে, কেউ ওইখানে আওয়াজ উঠায় না। আমরা কীরকম মুসলিম? পাকিস্তান এমবাসি ভাই আমাদেরকে বলে, ওইখানকার লোক ভাই বলে, এবং অ্যাটম বম আমাদেরকে দিয়ে দিবে যুদ্ধ করার জন্য। আমরা যুদ্ধবাজ নয়, বাঙালি যুদ্ধবাজ নয়। বাঙালি স্বাধীন সবসময় ছিল, সবসময় থাকবে ইনশাল্লাহ। আজকে থেকে স্বাধীন নয়, তারা ছিল গুলাম, রাজা দাহিরের গুলাম। পাকিস্তানি রাজা দাহিরের গুলাম, তারা গুলামি আজও পর্যন্ত করতেছে। একজন সৎ লোক আইতে গদিতে তাকে জেলে ঢুকায় রাখছে, এই পর্যন্ত ছাড় দেয় নাই। ওরাই বাংলাদেশকে আলাদা করছে। বাঙালিরাই পাকিস্তান চাইছিল, ওরা চায় নাই। ইসলামিক হিসাবে, মুসলমান হিসাবে বাঙালি চাইছিল, ওরা চায় নাই। ওরা তো বিধর্মী আগে ছিল, লুটপাট সব কিছু করতো, আজও তারা করতে আছে। আমার এইটুকু বক্তব্য আছে, বেশি নয়। 23 লক্ষ বাঙালির আইডি কার্ড ওইখানে ন্যাশনালিটি এখন জোর দাবি আমি জানাই তাদেরকে ওইখান থেকে দেওয়া হোক, যদি মুসলিম হয়ে থাকে। আর না হইলে আমরা এখান থেকে প্রতিবাদ করব। আপনাদের স্মরণ করেছি, আপনাদের মাধ্যমে, আপনারা বড় বিজ্ঞ লোক, তাই করুন। ধন্যবাদ, সবাইকে সালাম। আবার কেন দম করতেছি, বলতে পারবো না, ইনশাল্লাহ আবার সুযোগ পেলে বলবো। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো জনাব আফজাল ওয়ারসি ভাইয়ের কাছ থেকে। উনি উর্দুভাষী নেতা, জনাব আফজাল ওয়ারসি ভাই। বক্তব্য দেওয়ার আগে একটা কবিতা 2 লাইনের, বেশি না, খুব বড় না। हमी को दुनिया कातिल कहा और हमारा ही कत्ल आम हुआ। हमी को दुनिया कातिल कहा और हमारा ही कत्ल आम हुआ, और हम ही कुआं खोदते फिरते रहे और हम पर ही पानी हराम हुआ। কথা প্রসঙ্গে আমরা বড় বড় বহু রকমের কথা বলতে পারি, কিন্তু বাস্তবেতে আমরা কোনো কাজ করতে পারি না। বাস্তবে যদি কাজ করতে পারি তাহলে সেটা আমাদের দরকার। বাস্তবে কাজ করতে পারি না। ভারতের সাথে আমাদেরকে দ্বন্দ্ব কেন?
এক, আর আমাকে এখানে হত্যা কেন করাইলো? আমি ঠিক বলতে পারি না যে বাঙালি আমাকে হত্যা করছে, এরকম কথাটা ঠিক না। তখনকার রয়ের এজেন্টরা আমাদেরকে হত্যা করাইছে। কেন করাইছে? কারণ ও বাঙালিদের কাছে মাথার ভিতরে 800 বছর সরকার চালানোর মতন প্র্যাকটিস ছিল, তাদের মন মানসিকতা ছিল। না হলে ভারতে তো আমাদের পূর্বপুরুষরাই তো সেখানে সরকার চালাইছে। 800 বছর মুসলমানরা শাসন করে নাই? করছে। 800 বছরের ভিতরে আমি কি কি অবদান দেই নাই? পাকিস্তানকে অ্যাটম বোম আমি দিছি, আমাকে হত্যা করাবো না ভারত? পাকিস্তানকে অ্যাটম বোম কে দিছে? এবং ভারতকে অ্যাটম বোম কে দিছে? সেই মুসলমান ও বাঙালি। স্বাধীন বাংলার স্বাধীন নবাব কে ছিল? সেই কিন্তু ও বাঙালি। মুসলিম লীগ প্রতিষ্ঠিত করার মতো লোক কে ছিল? সেও কিন্তু ও বাঙালি। নওয়াব স্যার সলিমুল্লাহ ও বাঙালি। তাহলে আমাকে কি ভারত হত্যা করাইব না? কিন্তু যারা হত্যা করছে, যারা আমার লুট তরাজ করেছে, তারা তার বুকে হাত রেখে বলুক তো যে আমার সাথে ন্যায় করছে না অন্যায় করছে? আমাকে যে হত্যা করলো আমার সাথে কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? আজ পর্যন্ত কারোর কাছে শুনছেন যে বিহারীদের সেনাবাহিনী ছিল, বাঙালিদের উপর গুলি চালাইছে, অত্যাচার করছে? ছিল? কোনো কিছু নেই। দেশ কাদের আন্ডারে ছিল? হয় বাঙালির কাছে, না হলে পাঞ্জাবিদের কাছে। মাঝখানে আমাকে কেন হত্যা করা হলো? আমার উপর একটা কি অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো দেশটা কি আমরা চালাইতাম? আমরা তো চালাইতাম না। চালাচ্ছিল এই দেশের বাঙালি আর নাহলে পাঞ্জাবি, যাদের পায়ের তলে মাটি ছিল তারাই চালাইতেছিল। আমরা তো চালাই না। আমরা তো কখনো বলি নাই যে বিহারি একটি আলাদা জাতি। আমরা এটা দাবি কখনো করে নাই। বাঙালি হয়তো করছে, বাঙালি করতেছে, আমি বাঙালি জাতি, কিন্তু বিহারি কখনো বলে নেই যে আমি বিহারি জাতি। সেটা কখনো আসে না। যখনই বলবে যে আমি মুসলমান, আর মুসলমান হিসাবে আমি এই দেশে আসছিলাম। আর এমন না যে ভারতে আমাদের জিম্মেদারি ছিল না। বাঙালি পায়ের যদি এখানে মাটি ছিল তো ভারত তো আমার মাটি ছিল আমার পায়ের তলে। কিন্তু কিন্তু এখান থেকে শেখ মুজিবুর রহমান ভলেন্টিয়ার হিসাবে তখন সরবর্দির পিছনে পিছনে সে দাঙ্গায় ভিজিট করতে গেছিল বিহারে। সেখানে সে গরম ভাবে বলছে যে আপনাদের জন্য তো বাঙালির দরজা খোলা আছে, আপনারা যদি আসতে পারলে আসবেন। আপনি এই সহানুভূতি, এই মায়া, এই মমতা দেখে আপনি যখন ভিজিট করলেন সেখানে, তো আমরা মনে করলাম যে নিশ্চয়ই বাঙালি আমার ভাই আছে। আমরা জানতাম না যে এই দেশের বাঙালি আবার থাকতো। কাজে বাঙালি তো বাঙালি, বাংলাদেশ যদি হয় তাহলে তো আমিই তো কইতাম। আমি মুসলমান হয়ে আইসা ফাইসা গেছি। আর আমি জানি না যে এখানকার মুসলমান যে অত স্বার্থপর। আমার সব গাড়ি বাড়ি নিয়ে নিবে, ভারত নিয়ে গেছে কোনো কথা নাই, হিন্দু নিয়ে গেছে কোনো কথা নেই। এদেশের মুসলমান সে যে মুসলমানের সম্পত্তি কেন নিল? আর আমার সম্পত্তি নতুন করে দরদাম কইরা সরকার বিক্রি করে দিছে। এই সরকার, এরকম সরকার বাটপারি চিটরি করে? মহাজিরদের সম্পত্তি কি পুনরায় বিক্রি করে? আপনি এগুলো টাকা বিক্রি করে আপনি বাংলাদেশ ব্যাংকে ঢুকাই নিছেন কেন? আমার তো কিস্তি একটা দেওয়া হোক, 10টা দেওয়া হোক, নেওয়া হোক, অর্ধেক পয়সা দেওয়া হোক, কিন্তু ওই সম্পত্তি তো আমার ছিল। আপনি কেন নতুন করে দরদাম করে বিক্রি করে দিলেন? আর আমাকে পথে বসাই দিচ্ছেন। 54 বছরের থেকে আমি যে খাল বিলে বসে রয়েছি ওখানেই বসে আছি। আমার এই খাল বিল থেকে উদ্ধার হওয়ার কিছুই নাই। পরপর 10টার মধ্যে 11টার মতন প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় আসছে, আমার সুরাহটা করলেন না। এই সুরাটা কার কাছে আটকানো আছে? কে সুরাটা করবে? কাজে এখানকার বাঙালি তার নিজে পায়ে দাঁড়াতে পারে না। যেমন এখানকার যে নির্বাচন হচ্ছে, ঠিক এভাবে নির্বাচন হইলে আপনি কার কথায় হাঁটাহাঁটি করবে? কে করাবে আমার সুরা? ভারত। তো আপনারা কি চান যে আমরা ভারতের কাছে যাই? যেতে পারবো। বাঙালির চেয়ে বেশি আপোষ আমাদের সাথে হবে। কাজে আমার পূর্বপুরুষদের লাশ ওখানে দাবান্ন আছে মাটির তলে। যদি আমি চলে যাই তাহলে আপনাদের কি হবে? কি হবে?
পাকিস্তানের কি হবে? পাকিস্তানকে পৃথিবীতে মুখ দেখাইতে পারবে? যাদেরকে পাকিস্তানি হিসাবে, মুসলমান হিসাবে, ইসলামের হিসাবে ডাক দিয়ে নিয়ে আসছে, তাদের সাথে কি করতেছে? সে মুখ দেখাবে কোথায়? কোথায় মুখ দেখাবে? এই বাঙালি জাতি, আমি আমার কার্ডে লিখছি ইন্ডিয়ান অরিজিন উর্দু স্পিকিং মাইনরিটি কাউন্সিল। আজকেও কোনো বাঙালি আমাকে জিজ্ঞাসা করলো না যে আপনি মাইনরিটি কাউন্সিল কেন লিখছেন। আপনি এটা কেটে দেন, আমার মান অপমান হয়। এই মাইনরিটি কাউন্সিলটাকে আপনি কাটেন। কাজে আপনি মুসলমান আছেন, আপনি আপনার আমাকে মুসলমান মনে করেন নাই, তো ও মাইনরিটির জন্য আমাকে কেউ জিজ্ঞাসা করলো না যে এই মাইনরিটি আপনি কেন রাখলেন। কাজে আমার ঘর বাড়ি তুমি নিয়েছো, রাখছো, হালাল করে নিছো, সে ঘর বাড়ি আমার কি ফেরত দিবে? তাহলে ওই মাইনরিটির কথা কি আমাকে জিজ্ঞাসা করবে? জাতিসংঘ মহাসচিব আসে, তাকে টুপি রুবি রুমাল, কি এ দেশের লোক, কি ডিপ্লোমেট, তাকে রুমাল টুমাল, হাজি রুমাল টুমাল, কি টুপি টুপি লাগাই দিয়ে নিয়ে যায় রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করাইতে। তার চেয়ে আগের সমস্যা তো আমার। আপনি আমার ক্যাম্পে কেন নিয়ে যান নাই মহাসচিবকে? কি আছে? তাহলে নিয়ে যান নাই কেন? কাজে ওখানে আসল কথা জিজ্ঞাসা করবে যে এরা পূর্বে পুরুষরা কোথায় ছিল? তো ভারতে ছিল। তারপরে কোথায় ছিল? ভারত থেকে যখন পাকিস্তান হয়েছে তাহলে বাংলাদেশেই ছিল, এই পাকিস্তানেই ছিল। বলে তাদের ঘর বাড়ি কোথায়? বলে না, ওটা তো আমি খায়া ফেলেছি, ওটা তো আমি খায়া ফেলেছি, ওটা হিসাব দিব না। তাহলে কি মুখ দেখাইতে পারবে দেশের লোক? আমি মুসলমান, এক কাতারে তারাবি পড়বো, এক কাতারে নামাজও পড়বে, একে অপরকে বিয়েও করে, সবকিছু। তারপরে আপনার অধিকার দিবে না। আমার অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার কথা বলে। আমার অধিকার যতক্ষণে না দিবে, আর যদিও আপনি এই দেশে আমাকে নাই রাখতে পারেন একান্ত, যে না এদেরকে আমরা রাখবোই না, তাহলে আমাকে বর্ডারের ধারের কাছে দিয়ে দেন, আমরা ভারতে ঢুকতে পারি কি না, আমরা আমাদের ফয়সলা করে নিতে পারি কি না, সেটা আমরা দেখব। কিন্তু আপনি মুখ হবে না যে আমাকে আপনি ঘাড়ের ধইরা এই বর্ডারের কাছে নিয়ে গিয়ে রাখবে। তাহলে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না। আবার তাহলে বাংলাদেশের অস্তিত্ব কি থাকবে? যখন পাকিস্তানের অস্তিত্ব নাই থাকবে, তাহলে বাংলাদেশের কি হবে? আপনি তো স্বাধীন নিছেন পাকিস্তানের কাছে। এই দেশ যদি পাকিস্তান না হয়তো কি আপনি স্বাধীন ভারতের কাছে নিয়ে নিতেন? পারতেন? কেউ পারতো না, কেউ পারতো না। ভারতের কাছ থেকে পাকিস্তান ছাড়া আর কোন দেশ কি আলাদা হয়েছে? 1 ইঞ্চি জমিন আলাদা কেউ করতে পারছে? আমরা জানতাম বিহার পাকিস্তানের অংশ হবে না, তারপরে আমরা ভোট দিছি, তারপরেও আমরা ভোট দিছি। ক্ষমতায় না আপনাদেরকে বসাই দিছি পাঞ্জাবি, পাঠান, বলোচিকে আর বাঙালিকে। তারা আজকে আমাকে লাত্তি মেরে মেরে কিনার করতেছে। যে কথা বলে না, লাস্টে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। তবে এক কথা লাস্টে বলেই দেই, एक तरफ माहिगीर और दूसरे तरफ खर। महाजिर तू पैर लगड़ लगड़ के मर, बस আপনার ফয়সলা এটাই হবে। ভুট্টো সাহেব শেষ কথা একটা বলছিল এক ভাষণে, জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন যে এই বিল্ডিংটা দাঁড়া কে করাইছে, যতগুলো বিল্ডিং হয় দাঁড়াটা কে করাইছে, এর ভিতরে সবচেয়ে বড় অবদান কার আছে? অনেকে বলে পানি ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিনিয়ার বললো যে না, পানি মানে ইঞ্জিনিয়ার কিছু না, এরকম বহুত কিছু আছে। এই বিল্ডিং কে বানাইতে গেলে সবচেয়ে বড় বোঝা কে নিছিল? এই বাঁশ বাম্বু। বাঁশ বিল্ডিং কে খাড়া করে ছাদ ঢালাই দেওয়ার সময় যে বাঁশটি লোড নিয়ে থাকে, এটা শুকিয়ে দেওয়ার পরে তারপরে এটার উপরে আবার তাল্লা হয়, না হলে হয় না। তো महाजिर পাকিস্তানকে বানানোর জন্য এই বাসই ছিল। পাকিস্তান বানানোর জন্য পাঞ্জাবি বানাই নাই, পাকিস্তান ব্লচে বানাই নাই, সিন্ধি বানাই নাই, বিহারের রক্তর কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছে। আর আমার অবস্থা তো বললো যে বাসটার শেষ অবস্থা কি হয়? বলে এটাকে পুরায় কুড়ায় পুরায় দিয়ে শেষ করে দেয়। তো আপনারা পুরায় পুরাই শেষ হবে, আপনাকে কেউ অধিকার দিবে না। আপনি যত অহংকার করতে থাকেন, যত ইসলামের কথা বলেন, যত করেন, হবে না। যেদিনকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটাকে সরাইছিল, আমাদের এই বাংলার মাটির আলিম সমাজ কোথায় ছিল? সেদিনকে প্রতিবাদে কেন দাঁড়াই নাই যে মুসলিম শব্দ কেন সরতেছে? বলে না ভাষা নিয়েও সরাই দিলেন। ইভেন
শেখ মুজিবুর রহমানও সরাই দিলেন, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেছে, মুসলিম শব্দটাকে উঠাই দিচ্ছে। এই মুসলিম শব্দটাতেই আমাকে হত্যা করাইছে। আলিম সমাজ ছিলেন না, বড় বড় ফতোয়া দিতে জানেন, তখন বলেন না শেখ মুজিবুর রহমান তুই কি দেশের লোককে হিন্দু করবি, করে সালা ভোট দিব না, করে নেই, কেউ প্রতিবাদে দাঁড়ায়নি। তাহলে আমাকে চতুর্দিক দিয়েই তো কষা দিয়া আমাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন বর্তমান সরকার কি 11তম সরকার আসে কি আমার সুরা করবে? আমার কি সুরা হবে? আমার সুরা হবে না, বুঝছেন? আমাদের এই বিহারি নেতার ভিতরে, এই বিহারি যতগুলো নেতা আছে, একজন যদি ভারতের কাছে চলে যায় সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই কোমরের এটাকে কে করবে? আমার সমস্যা তো ভারতের কাছে আটকানো আছে। কাজে এদেশের লোক, এদেশের পার্লামেন্টের লোকগুলো ভারতের এজেন্ট থাকে, তাহলে আমার সমস্যা কেমনি শেষ হবে? আমার তো সমস্যা তখন শেষ হবে যখন আপনি মুসলমান হয়ে যাবেন। মুসলমান হবেন না, আমার সমস্যা শেষ হবে। দয়া মায়া আদরের তা না ঘিল মাখাতে হবে না, সমস্যা শেষ। যাবেন ভারত, ভারতকে বলবেন যে আমার সুরাহা করো, কেমনি হবে? তখন হবে। আমরা এখানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ বা 50 লাখই হব। এখানকার বাঙালি তো ওখানে 3 কোটি আছে, ওরে আপনি নিতে পারবেন? সহ্য করতে পারবেন ওই বোঝা? তো দেন না, এদেশের নেতারা গুরুত্ব দেয় না। দেশপ্রেমিক না হলে কি দিবে? আপনার তো 3 কোটি মানুষ ওখানে আছে, যদি ভারত বাইর করে দেয় তখন আপনার কি হবে? আমার না 20-25 লাখ মানুষকে তারা ভারত নিয়ে নিবে। চল থালা কতগুলা খালবিল খালি আছে, পাঠা ওখানে, তো আমাকে তো নিয়ে নিবে। কিন্তু এদেশের বাঙালির কি হবে? আর যখন আমাকে কাজে লাগানোর দরকার ছিল তখন কিন্তু কাজ লাগান নেই, তখন আমাকে জবাই করছে। বিহার যদি আমাকে স্বাধীন করার জন্য তখনই পাকিস্তান আমলে আমার কাঁধে বন্দুক দিয়ে দিতেন, তাহলে আমার জন্য আর্মস অ্যামিউনিশন দিয়ে দেওয়া দরকার ছিল, তাহলে হয়ে যেত। রাখতেন না। বিহার আমাকে রাখে কিনা রাখে, তাহলে আমি হয়তো বেশি বইলা ফেলাইছি, জামাল সাহেবের অনেক টাইম খায়া ফেলাইছি আমি। বেন মোমেন্টের কাছে